আচ্ছা দেখ, আজকে আমরা যে বিবি কুন্ডুর টেস্ট পেপারটা করাচ্ছি, বিবি কুন্ডুর পেজ নাম্বার কত বল? 326। বিবি কুন্ডুর পেজ নাম্বার কত করাচ্ছি আজকে? বিবি কুন্ডুর পেজ নাম্বার 326। ঠিক আছে? 24-25 এডিশনের বুক। ঠিক আছে? কত করাচ্ছি? 326 পেজ করাচ্ছি। তো প্রথমেই দেখ, প্রথম দিকে অঙ্ক ছিল PLA প্রো। আমরা প্রথমে কি করাবো? আমরা প্রথমে কোন অঙ্কগুলো করাবো আগে বলে দিচ্ছি। প্রথমে আমরা চলে আসবো 10 এর দাগে। প্রথমে আমরা চলে আসবো 10 এর দাগে। একদম লাস্টে ক্যাশ ফ্লো থেকে অঙ্ক আরম্ভ করবো। ক্যাশ ফ্লো লাস্টের দিকে আমরা অঙ্কগুলো আরম্ভ করবো। সবার প্রথম আমরা করবো ক্যাশ ফ্লোর অঙ্ক। সবার প্রথম আমরা করবো ক্যাশ ফ্লোর অঙ্কটা। ঠিক আছে তো? তো যদিও এই ফরম্যাটের অঙ্ক দিয়েছে, ফাইনাল পরীক্ষায় কিন্তু এরকম ফরম্যাটে আসবে না। এটা বলেই দিলাম। এই ফরম্যাটে ক্যাশ ফ্লো দেবে না। ক্যাশ ফ্লো নতুন ফরম্যাটে দেবে। অর্থাৎ লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 এ যে নতুন রুল এসছে, ওই ফরম্যাটে যেমন তোরা করেছিলি ঠিক আছে তো? ভার্টিক্যাল ফরম্যাটে দেবে। এটা তো হরাইজন্টাল ফর্মে ব্যালেন্স শিট দিয়েছে, হরাইজন্টাল দিয়েছে। ভার্টিক্যাল ফর্মে দেবে ব্যালেন্স শিট। ঠিক আছে তো? এটা কি? আমি তো বুঝতে পারি না। 4 নম্বর পেজ। শোন, তাহলে ব্যালেন্স শিটটা পেয়ে গেছিস? তাহলে ক্যাশ ফ্লো দাগ কাট, রুপিসের 3টে ঘর কর। কি লিখবো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কি লিখবো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যারা প্রপারলি লিখছিস লিখে নে। প্রথমে লিখবো কি? ইন দা বুকস অফ। প্রথমে লেখ ইন দা বুকস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কোম্পানির নাম বলেছিল কিছু? না, তাহলে ডট 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 দেবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্র্যাকেটে লিখবি AS3, AS হাইফেন দিয়ে 3। তার মানে এটাও একটা শর্ট কোশ্চেন হয়ে গেল। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলা আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 তে বলা আছে। ঠিক তার নিচে লিখতে হয় ফর দ্য ইয়ার এন্ডেড। লেখ ফর দ্য ইয়ার এন্ডেড। কত ফর দ্য ইয়ার এন্ডেড? 31/12/24। রুপিস, রুপিস, রুপিস। পার্টিকুলার্স। তো দেখ, সবার প্রথম তোরা তো আমরা তো সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি। প্রথমে কি লিখতে হয়? লেখ এ দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এ দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে আন্ডারলাইন কর। প্রথমে আমরা কি লিখতাম? প্রথমে লিখতাম কি লিখতাম মনে আছে? প্রফিট বিফোর ট্যাক্স। কি লিখতাম বল? প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে? প্রফিট বিফোর ট্যাক্স। বল দেখি কার মনে আছে প্রফিট বিফোর ট্যাক্স বের করার নিয়ম কি বলেছিলাম? নেট প্রফিট প্লাস রিজার্ভ প্লাস ডিভিডেন্ড প্লাস ট্যাক্স। তাহলে এই অঙ্কে কি কি আছে একবার দেখে নে। এই অঙ্কে রিজার্ভ আছে? হ্যাঁ স্যার রিজার্ভ আছে। ডিভিডেন্ড আছে? না স্যার ডিভিডেন্ড নেই। ট্যাক্স আছে? না স্যার ট্যাক্স নেই। তাহলে কি হবে? তাহলে ছোট্ট একটা ওয়ার্কিংস করে নেবো নিচে। আর নাহলে ওয়ার্কিংস করার দরকার কি? তোদের সিলেবাস তো এমনি ছোট, তোদের তো এইটুকু এর মধ্যে করে দিলেই হবে প্রফিট বিফোর ট্যাক্স। কি লিখবো? এখানে লেখ নেট প্রফিট। এখানে নিচে লিখে দে নেট প্রফিট। আলাদা করে ওয়ার্কিংস করার দরকার নেই। নেট প্রফিট। বল নেট প্রফিট কত ছিল অঙ্কে? কোশ্চেন পর। নেট প্রফিট কত ছিল স্যার? নেট প্রফিট এই যে প্রফিট অ্যান্ড লস 50 ছিল 90 হলো। নেট প্রফিট কত হবে তাহলে? 40,000 টাকা। প্রথম ঘরে লেখ 40,000 টাকা। এর সাথে যোগ করব কি? ট্রান্সফার টু রিজার্ভ। তো ট্রান্সফার টু রিজার্ভ কত হবে দেখ? ট্রান্সফার টু রিজার্ভ কত ছিল? 40 ছিল 60 হলো। বারবার হয়তো তোরা অনেকবার এই কোশ্চেন করেছিস, আমি আবার বলছি রিজার্ভের ব্যালেন্স কখনো কমে না, সব সময় বাড়বে, কোনোদিন কমবে না, কমতে পারে না, সব সময় বাড়বে। ঠিক আছে? তো ট্রান্সফার টু রিজার্ভ
আর যখনই দেখবি রিজার্ভের ব্যালেন্স কমছে তার মানে ভাবি উপরে ইয়ারটা সমস্যা আছে। ইয়ারটা মানে বুঝতে পারলি তো? তাহলে বুঝে গেছি 40 আর 60 কত হলো? 20,000 টাকা লিখবো। দুটো যোগ করে কত হলো? 60,000 টাকা। এটা হলো প্রফিট বিফোর ট্যাক্স। হ্যাঁ কি না? হয়ে গেল। এর সাথে আমরা কি যোগ করতে শিখেছি বল? স্যার নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস লিখ। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। কি কি বলেছিলাম? 5 খানা আইটেম বলেছিলাম। যে কটা আইটেম মনে আছে বলার চেষ্টা কর। অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, আর কি? ইন্টারেস্ট অন লোন, ডেপ্রিসিয়েশন, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। অনেক হয়ে গেছে। এর মধ্যেই পাবি, এর বাইরে পাবি না। পরীক্ষায় এর মধ্যেই পাবি। কি কি বলেছে দেখ এখানে একটা একটা করে দেখ। এখানে কি বলে দেখ, গুডউইল ছিল 80 ছিল 60 হয়েছে। তাহলে গুডউইল কি হয়েছে? কমেছে। করতে হবে কোশ্চেন করতে পারিস না। স্যার গুডউইল বাড়তে পারে? হ্যাঁ বাড়তে পারে। রিজার্ভ যখন কখনো কমতে পারে না। কিন্তু গুডউইল বাড়তে পারে। গুডউইল পসিবল বাড়া। গুডউইল বাড়তে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। কমলে তো অ্যামোর্টাইজেশন। আর বাড়লে কি হয়? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। ঠিক আছে? ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। তাহলে গুডউইল এখানে কমেছে। কমেছে কত? 20,000 টাকা। তাহলে কি লিখবি? অ্যামোর্টাইজেশন অফ গুডউইল লেখ। এই ক্যাশ ফ্লো দিলে তো করাটা ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। লেখ অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। ওদের তো ক্যাশ ফ্লো জলের মতন থাকে। যে আইএসসি বোর্ডের যে ক্যাশ ফ্লো থাকে না, সিবিএসসি বা আইএসসি বোর্ডে যারা ওই ক্যাশ ফ্লো দিয়ে ভালো করে করে ফেলে, ওরা বিকম এর অঙ্ক ইজিলি করে ফেলতে পারবে। মানে ওদের সেই স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় ওদের। অ্যামোর্টাইজেশন অফ গুডউইল কত টাকা বললাম অ্যামাউন্টটা? 20,000 টাকা। ঠিক আছে তো? আচ্ছা, আর কিছু এখানে পয়েন্ট নেই। একটাই পয়েন্ট আছে, একটাই পয়েন্ট আছে। আমি সবসময় তোদের সাজেশন দেবো, মানে এটাই করার চেষ্টা করবি। চেষ্টা করবি ক্যাশ ফ্লোর অঙ্ক কর, ভালো করে প্র্যাকটিস করে যা। আমি বলবো পরীক্ষায় থিওরি লিখিস। কেন বল জানিস তো? করতে সময় লাগবে প্রচুর। সময় লাগবে। একটু সময় লাগছে। তাহলে কত হলো? 80,000 টাকা হয়ে গেল। এটা কি বলে? এটাকে বলা হয় প্রফিট বিফোর ট্যাক্স। এটাকে বলা হয় এটাকে বলা হয়, সরি, অপারেটিং প্রফিট। এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। ঠিক আছে তো? হয়ে গেল অপারেটিং প্রফিট। ঠিক আছে? এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। যদি ক্যাশ ফ্লো পরীক্ষায় একান্তই করা হয়, করতে চাস, কখন করবি? তুই আগে দেখে নিবি তোর কিরকম টাইম বেঁচে আছে। কতটা টাইম হাতে আছে। তার উপর ক্যাশ ফ্লোটা করবি। ঠিক আছে তো? তুই মনে হয় টাইম আছে আমার কাছে অনেক, তার কারণে তুই ক্যাশ ফ্লো কর। ঠিক আছে তো? এইগুলো মাথায় রাখবি। কেননা যদি তোর হাতে যদি দেখিস তোর হাতে হাতে পড়ে আছে আর 10 মিনিট বা 8 মিনিট শেষ করতে হবে, তখন তুই থিওরি লিখে দিবি। ঠিক আছে তো? কারণ তোকে তো নাম্বারটা তুলতে হবে। এমন তো নয় আমার দেখাতে হবে যে আমি কত অঙ্ক ভালো পারি, সেটা নয়। আমার নাম্বার তোলাটা মেন। ঠিক আছে তো? অপারেটিং প্রফিট হয়ে গেল। এর সাথে কি যোগ করবো? আমরা শিখিয়ে দিয়েছিলাম ওই কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি। দেখ এখানে কারেন্ট অ্যাসেট কি কি আছে দেখ। এখানে কারেন্ট অ্যাসেট বলতে স্টক আছে। 50 ছিল 80 হয়ে, তাহলে কি হচ্ছে? স্যার বেড়ে গেছে। তাহলে কি হবে? মাইনাস করতে হবে। ডেটার্স 40 ছিল 50 হয়েছে, তাহলে বেড়ে গেছে, মাইনাস করতে হবে। বিল রিসিভেবল 10 ছিল 30 হয়েছে, মাইনাস করতে হবে। আচ্ছা, আর এইদিকে কি হচ্ছে? ক্রেডিটার্স 25 ছিল 40 হয়েছে, বেড়ে গেছে, মানে প্লাস করতে হবে। বিলস পেবেল 8 ছিল 10 হয়েছে, বেড়ে গেছে, প্লাস করতে হবে। তাহলে বুঝতে পারলি তো? দুটো প্লাস, তিনটে মাইনাস। তাহলে কি লিখবি? যোগ দিয়ে লেখ। ঠিক আছে? যোগ দিয়ে লেখ। ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। যোগ দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কি কি আইটেম ছিল? একটা ক্রেডিটার্স। তাহলে ক্রেডিটার্স এর অ্যামাউন্ট কত ছিল বল? 25 ছিল 40 হলো, মানে 15,000 টাকা ক্রেডিটার্স। আর বিলস পেবেল তোর 8 ছিল 10 হলো, মানে 2,000 টাকা। তাহলে 15 আর 2 যোগ করে কত হলো? 17,000 টাকা হলো। এর থেকে মাইনাস করব কি? ওই যে কারেন্ট অ্যাসেট গুলো কি হয়েছে? সব বাড়ছিল। তাহলে লিখবো কি? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কি কি ছিল কারেন্ট অ্যাসেটস? এইমাত্র বললাম স্টক। প্রথমে লেখ স্টক। স্টকের অ্যামাউন্ট কত ছিল? স্টক ছিল 50 ছিল 80 হয়েছে, মানে 30,000 টাকা। তারপর কি ছিল?
বিল রিসিভেবল 10 ছিল 30 হয়েছে মানে 20,000 টাকা। লাস্ট কি ছিল? ডেটার্স 40 ছিল 50 হয়েছে মানে 10,000 টাকা। 30, 20, 50 আর 10, 60,000 টাকা। যোগ বিয়োগ করে বাইরে ঠেলে দিতে হবে। 80 আর 17 কত হচ্ছে? 97। 97 থেকে 60 বাদ দিলে 37,000। অ্যান্সার 37,000 মিলে গেছে। তাহলে প্রথম পার্টটা মিলে গেল, ঠিক আছে? হয়েছে? প্রথম পার্টটা মিলে গেল। ক্যাশ ফ্লো ফর্ম এটাই সবচেয়ে বড় হয়, বাকি দুটো ছোট ছোট এক লাইন করে হবে, ঠিক আছে তো? বি দিয়ে লেখ। কি লিখবি? ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে কি লিখবো? এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে দুটো আইটেম আছে, একটা ফিক্স অ্যাসেট আর একটা ইনভেস্টমেন্ট। ফিক্স অ্যাসেট ছিল কত? 1 লাখ ছিল 1,50,000 হয়েছে মানে কি অ্যাসেট বেড়ে গেছে 50,000 টাকা। তাহলে কি লিখবো? পারচেজ অফ ইনভেস্টমেন্ট 50,000 লেখ। পারচেজ অফ ইনভেস্টমেন্ট 50,000। আর কি ছিল? ফিক্স অ্যাসেটস বললাম। এবার ইনভেস্টমেন্ট বলবো। 20 ছিল 50 হয়েছে মানে কত টাকা বেড়েছে? 30,000 টাকা। এটা ফিক্স অ্যাসেট লিখতে হবে না? ঠিক লিখেছি? এখন দেখি তো। 1 মিনিট। ইনভেস্টমেন্ট আচ্ছা ওটা ফিক্স অ্যাসেট হতো। এটা ভুল করে লেখা হয়ে গেছে। এটা ফিক্সড অ্যাসেট লিখতে হবে। এবার লিখতে হবে কি? পারচেজ অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত ছিল? 20 ছিল, তাই তো? ইনভেস্টমেন্ট কত ছিল? এবার 20 ছিল 50 এবার 30,000 টাকা। 30,000 টাকা ইনভেস্ট করেছি মানে কত হলো? 50 আর 30 80,000 টাকা। লাস্টের ঘরে বসবে মাইনাস 80,000। ঠিক আছে তো? পুরো 80,000 টাকা বেরিয়ে গেছে। সে দেখে নেবো কেন 60,000 টাকা দিয়েছে, এটা কোনো ব্যাপার নয়। ৳60,000 কেন হবে? 1 লাখ ছিল 1,50,000 হলো মানে কত হলো? 50,000 টাকা হলো। আর 20 ছিল 50, 30,000 টাকা হলো। ঠিক আছে? 50 আর 30 কত হয়? 80,000 টাকা। 60,000 টাকা দিয়ে দেখবো পরে। ভুল থাকতে পারে, সমস্যা নেই। লাস্ট লিখবো কি? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস লেখ। সি দিয়ে লেখ। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কি লিখলাম? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই যে বিবিকুণ্ড টেস্ট পেপার অঙ্কগুলো করাচ্ছি, এইগুলো আর বাড়িতে রিভাইজ করার আলাদা করে দরকার নেই। রিভাইজ মানে কি? মানে এই পেজগুলো আবার নতুন করে পড়ার দরকার নেই। যদি কোনো অঙ্ক মনে হয় আমার কঠিন লাগছে, সেই অঙ্ক একবার প্র্যাকটিস করতে পারিস। ঠিক আছে তো? করার দরকার নেই। কিন্তু অঙ্কগুলো যেগুলো করাচ্ছি বা তোরা বাড়িতে করিস দেখবি কিন্তু অঙ্ক মাঝে, মাঝে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা বল, কি ছিল? এখানে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি 1 লাখ টাকা ছিল শেয়ার ক্যাপিটাল 1,50,000 হলে কত হবে? ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 50,000 টাকা লেখ। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 50,000 টাকা লেখ। নেক্সট কি বলেছে বল? ব্যাংক লোন 80,000 টাকা ছিল 1 লাখ টাকা হলো। তাহলে কত? তুই ব্যাংকের থেকে লোন করেছিস কত? 20,000 টাকা। তাহলে কি লিখবি? লোন টেকেন কত? 20,000 টাকা। আর তো কিছু পয়েন্ট চোখে পড়ছে না। তাহলে 70,000 টাকা। বাইরের ঘরে লিখে দে 70,000 টাকা। শেয়ার ক্যাপিটাল, পিএল, রিজার্ভ, ব্যাংক লোন, ক্রেডিটার্স বিল হয়ে গেছে। গুডউইল, ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট, স্টক, ডেটার্স বিল সব হয়ে গেছে। তাহলে দেখ টোটাল কত হচ্ছে? যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে? 37 থেকে 10 বাদ দিয়ে 27,000 মিলে গেছে অ্যান্সার। অ্যান্সার মিলে গেছে। তাই তো? দেখ অ্যান্সার মিলে গেছে কি করে বুঝলাম?
দেখ ক্যাশে কত ছিল ৩,০০০ টাকা শুরুতে, শেষে ৩০,০০০ টাকা, ডিফারেন্স কত? ২৭। মিলে গেছে তো? যেটা বেরোলো তাকে কি বলে? লেখ। কি বলতে শিখেছি বল? নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ করব কি? ওপেনিং ক্যাশ অ্যাট ব্যাংক। ওপেনিং ক্যাশ অ্যাট ব্যাংক কত? ৩,০০০ টাকা। যোগ করে কত হলো? ৩০,০০০ টাকা। এটাকে বলে ক্লোজিং ক্যাশ অ্যাট ব্যাংক। ক্লোজিং ক্যাশ অ্যাট ব্যাংক। ঠিক আছে, এটা মানে আসলে কি হয় জানিস তো? ঠিকই বলেছিস, এটা লিখতে পারতাম। কারণ দেখ এখানে নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখলাম তো ২৭,০০০ টাকা। এর সাথে আমরা কি লিখতে পারতাম? ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখতাম, তাই না? কিন্তু যেহেতু ওখানে অঙ্কে ক্যাশ অ্যাট ব্যাংক লিখে যায়, এখানে ক্যাশ অ্যাট ব্যাংক লিখলাম। আমি যদি এখানে মানে আমরা যখন ওই নতুন ফরম্যাটে অঙ্কগুলো করতাম তখন কিন্তু ক্যাশ অ্যাট ব্যাংক লিখতাম না। কি লিখতাম? ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার সাথে যোগ করে কি লিখতাম? ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। যেহেতু এখানে ক্যাশ অ্যাট ব্যাংক লিখলাম তাই এখানে লিখলাম। কোনো সমস্যা নেই। তুই যে লিখেছিস কোনো ভুল নেই এতে। তাহলে আমাদের কি অঙ্ক হয়ে গেল বুঝতে পারলি? ক্যাশ বুকটা হয়ে গেল। এই সরি, ক্যাশ ফ্লোটা হয়ে গেল। এবার দেখ যেটা বলছিলাম এখানে, তাহলে সঙ্গে দেখ কি থিওরি দিয়েছিল? আমরা যে থিওরির সাজেশন গুলো দিয়েছিলাম সেই থিওরির সাজেশন গুলো দেখে নিবি। এখানে কি দিয়েছে? ক্যাশ ফ্লো থিওরি কি দিয়েছে? বলছে যে লেখো ফিচার্স আর লিমিটেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যদি আমাদের এই থিওরিটা সাজেশনের মধ্যে দেওয়া থাকে তাহলেই পড়বি, আদারওয়াইজ পড়ার দরকার নেই। আদারওয়াইজ পড়ার দরকার নেই। যদি সাজেশনে থাকে তাহলেই পড়বি, নাহলে পড়ার দরকার নেই। ঠিক আছে তো? আমার যতদূর মনে পড়ছে খুব ইম্পর্টেন্ট সাজেশন হিসেবে রেখেছিলাম ক্যাশ ফ্লো থেকে পার্থক্যটা। আরেকটা কি রেখেছিলাম বল? ইম্পর্টেন্স, খুবই ইম্পর্টেন্ট রেখেছিলাম। ঠিক আছে তো? এই ইম্পর্টেন্স অ্যাডভান্টেজ একই অ্যান্সার। এবার দেখ তার আগের অঙ্কটা ৯ এর অঙ্কটা করবো। রেশিও। রেশিও কি বলছে? কারেন্ট রেশিও করো আর লিকুইড রেশিও করো। এতে একদম সোজা অঙ্ক দিয়েছে। তো তোরা পারবি। প্রথমে লেখ কারেন্ট রেশিও। প্রথমে লেখ কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলা কি লিখবো? কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে তো? তো কারেন্ট অ্যাসেট কি কি বলেছে এখানে? স্টক, ডেটার্স, প্রিপেড এক্সপেন্সেস, ক্যাশ। ৪টে কারেন্ট অ্যাসেটস। তাহলে কি কি লিখবো এখানে? কারেন্ট অ্যাসেটস, স্টক, ডেটার্স, প্রিপেড এক্সপেন্সেস আর ক্যাশ। প্রিপেড এক্সপেন্সেস আর ক্যাশ। আর কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি আছে এখানে পয়েন্ট দেখে নে। দুটো, ক্রেডিটার্স আর ব্যাংক ওভারড্রাফট। ক্রেডিটার্স আর ব্যাংক ওভারড্রাফট লেখ। ক্রেডিটার্স আর ব্যাংক ওভারড্রাফট। এবার অ্যামাউন্ট গুলো দেখে দেখে লিখতে হবে। কি ছিল অঙ্কে? স্টক। এখানে দেখ স্টক ৫০, ৭৫, ১০, ১৫। ৫০, ৭৫, ১০, ১৫ লেখ। ৫০,০০০, ৭৫,০০০, ১০,০০০, ১৫,০০০। ৫০, ১০, ৬০, ৬০ আর ৯০ তো ১.৫ লাখ। ওপরে লিখবো ১.৫ লাখ। নিচে কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি ছিল পয়েন্ট এখানে? ক্রেডিটার ৬০, বিল পেমেন্ট সরি ক্রেডিটার ৬০ আর ব্যাংক ওভারড্রাফট ১৫। ৬০ আর ১৫। ৬০ আর ১৫ কত? ৭৫,০০০। তাহলে অ্যান্সার কত হলো? 2:1। কারেন্ট রেশিও কত হলো? 2:1। আর কি বের করতে বলছে? লিকুইড রেশিও, তাই তো? লিকুইড রেশিও বের করার ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক মাইনাস প্রিপেইড এক্সপেন্সেস ডিভাইডেড বাই কি লিখবো? কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে তো? তো কারেন্ট অ্যাসেট অঙ্কে কত বের করেছিলাম আমরা? অলরেডি ১.৫ লাখ টাকা বের করে দিয়েছি। এর মধ্যে স্টক কত ছিল? স্যার স্টক ছিল ৫০,০০০। প্রিপেড কত ছিল? প্রিপেড এক্সপেন্সেস ১০,০০০। ঠিক আছে তো? এবার নিচে লিখবো কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কত? ৭৫,০০০।
আর ব্যাংক ওভারড্রাফট কত ছিল? ব্যাংক ওভারড্রাফট 15,000 টাকা। 1.5 লাখ থেকে 50 বাদ দিলে কত হয়? 1 লাখ। 1 লাখ থেকে 10 বাদ দিলে কত হবে? 90,000 টাকা। আর এটা হচ্ছে কত? 60,000। 90,000 বাই 60,000 করলে কত হবে? 1.5? 1.5:1। তো অঙ্ক তো সোজাই অঙ্ক ছিল। ঠিক আছে তো? এর সাথে পরে কি থিওরি দিয়েছে? অনুপাত বিশ্লেষণের সুবিধাগুলি লেখো। অ্যাডভান্টেজ অফ রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে? পরীক্ষার পেপার সোজাই পাবি। পরীক্ষার পেপার টাফ হবে না। কিন্তু তোকে প্র্যাকটিস, আমি কি বলছি? যত প্র্যাকটিস করে তত ভালো। ঠিক আছে? হয়তো তোর পরীক্ষায় এরকমও হতে পারে, দেখলি স্যার আমরা কত কঠিন অঙ্ক করে গেছি, পরীক্ষার পেপার অনেক ইজি করে দিয়েছে। এরকমও হতে পারে। এরকমও হতে পারে। এরকম কোনো আর লাস্ট বছর এটা হওয়ার সম্ভাবনা আছে। তো তোকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। স্পিড থাকতে হবে হাতে। আর কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স থাকতে হবে যে অঙ্ক করছি, কনফিডেন্স থাকতে হবে। কিন্তু আমি বললাম একটা জিনিস মাথায় রাখবি, ক্যাশ ফ্লোর সঙ্গে তোরা থিওরিটা অবশ্যই পড়ে যাস। কেন? পরীক্ষায় ধর অন্যান্য কোনো অঙ্ক করতে গিয়ে একটু টাইম লেগে গেল। টাইম ম্যানেজমেন্টের জন্য থিওরি পড়ে যেতে হয়। অনেকে অঙ্ক খুব ভালো পারে, তবু থিওরি লেখে। যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়, যারা খুব ভালো স্টুডেন্ট, তারা এটা কিন্তু মেইনটেইন করে। যারা খুব ভালো স্টুডেন্ট তারাও কিন্তু এটা মেইনটেইন করে, থিওরিও পড়ে যায়। তার কারণ কোনো একটা অঙ্কের জায়গায় সময় বেশি লেগে গেল, ওখানে থিওরি লিখে দিল। ক্যাশ ফ্লো তাহলে এমন একটা থিওরি দিল, বলল হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তারপর ২ নাম্বার দিয়ে দিল, সঙ্গে, সঙ্গে ৪ নাম্বার দিয়ে দিল কোনটা কোন অ্যাক্টিভিটিজ। আমি কেন অঙ্ক করতে যাবো? ওখানে কত ২ থেকে ৩ মিনিট লাগবে, নেমে গেল। তো এইগুলো মাথায় রাখতে হবে। কিন্তু প্র্যাকটিস করে যাওয়া ভালো। অঙ্ক অবশ্যই করে যাওয়া ভালো। করে যাওয়া ভালো। অঙ্ক করার সুবিধা কি? এমসিকিউ তে অনেক অ্যাডভান্টেজ হয়ে যাবে। আচ্ছা দেখ, এরপরে কোন অঙ্কটা করব দেখ। এটা কি ছিল? অ্যাডমিশন। দেখ, একদম ইজি অঙ্ক দিয়েছিল অ্যাডমিশনের। অ্যাডমিশনের আমরা যে ফার্স্ট মক পেপার নিয়েছিলাম, একটা টাফ কোয়েশ্চেন দিয়েছিলাম। কি দিয়েছিলাম? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ২ রকমের হয়। একটা হচ্ছে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে, ওটা ইম্পোর্টেন্ট, ওটা দেবে। ওটা দেওয়ার চান্স বেশি। নতুন পার্টনার, ধর পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন দিল, নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি। ওটা দিতে পারে। কিন্তু আমি আগের দিন কি দিয়েছিলাম? নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করো। ওটা টাফ কোয়েশ্চেন। ওটাকে টাফ কোয়েশ্চেন বলা হয়। ওরকম কোয়েশ্চেন আসলে হয়তো মানে পরীক্ষার কোয়েশ্চেন পেপার কাদের জন্য করা হয়? নরমালদের জন্য করা হয়। ঠিক আছে? যারা নরমাল স্টুডেন্টদের জন্য করা হয়। ভালো স্টুডেন্ট কত থাকে বোর্ডে? ঠিক আছে তো? নরমাল স্টুডেন্ট মানে যারা মোটামুটি পাস মার্ক দিবি 40 থেকে 50% মার্কস পায় বা 60% মার্কস পায়, এরকম স্টুডেন্টের জন্য কোয়েশ্চেন করে। তারা কিন্তু ওই অঙ্ক পারবে না করতে। ঠিক আছে তো? তো ওটা কিন্তু হার্ড কোয়েশ্চেন। ওই টাইপের অঙ্ক আসার চান্স খুব কম। কিন্তু বইতে আছে, তাই আমি করিয়েছি। বা অনেক স্কুলে টেস্টে দিয়েছে, আমি তাই করিয়েছি। তো দেখ যেটা বলছিলাম, ৮ এর অঙ্কটা কি? অ্যাডমিশনের অঙ্ক। সবার প্রথম তোরা আগে অ্যাডমিশনের দাগ কেটে ফেল। সবার প্রথম তোরা অ্যাডমিশনের দাগ কাট। আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটা শুরু করার সময় একটু পড়ে নিই। কি বলেছে? রুদ্র অ্যান্ড সেলিম আর পার্টনার্স অফ এ ফার্ম। মানে দুজন মিলে বিজনেস করছিল। রুদ্র অ্যান্ড সেলিম। ব্যালেন্স শিটের ডেট বলেছে 31 ডিসেম্বর 2023। ঠিক আছে তো? আচ্ছা, আর অ্যাডমিশন হয়েছে ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিশন, তার নাম সুকান্ত। ১/১/২৪। তাহলে
বিবি কুন্ডু যখন টেস্ট পেপার বলছে ফার্স্ট পেজ করাচ্ছি, তো তোদের না প্রথমে লিখে দিই কি লিখতে হয় পরীক্ষার পেপারে। প্রথমে লিখতে হবে ইন দ্য বুকস অফ, যদি পার্টনারদের সবার নাম লিখতে না পারিস অ্যাটলিস্ট এটুক তো লিখতে পারবি ইন দ্য বুকস অফ ফার্ম, এটা তো লিখতে পারবি। এটা লিখিস ইন দ্য বুকস অফ ফার্ম লিখবি। দেখ তুই যতই ভালো অঙ্ক পারিস আর যতই করিস কিছু কিছু জিনিস যদি ভুল করিস তাহলে অঙ্কে নাম্বার কেটে দেবে, অনেক নাম্বার কাটবে। যেমন এইগুলো লিখছি, এগুলো লিখতে হবে। তারপর কি লিখতে হয় বল? রিভ্যালুয়েশন। কি লিখতে হয় বল? রিভ্যালুয়েশন। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পুরো লিখতে হবে কিন্তু A/C লিখলে হাফ নাম্বার কেটে দেবে। আগের দিন যখন পরীক্ষা নিয়েছিলাম দেখেছিলাম অনেকে ডেবিট ক্রেডিট লিখতে ভুলে গেছিস, এটা কিন্তু বিশাল বড় একটা ভুল বলে গণ্য করা হয়। ঠিক আছে তো? এরকম ভুল যে অঙ্ক কেটে জিরোও দিতে পারে, হয়তো গণিত দেবে না, হয়তো এইচএস বোর্ডে দেবে না, ইনস্ট্রাকশন থাকে কোনো স্টুডেন্টকে জিরো দেওয়া যায় না, কিন্তু এই ভুল যদি কোনো কলেজ স্টুডেন্ট করে তাকে কেটে জিরো দেবে, অঙ্ক মিললেও জিরো দেবে। আমি আগের দিন একজন অঙ্ক করেছিল, কোনো একটা অঙ্ক করেছিল, অঙ্ক হয়তো ঠিক হয়েছিল, আমি কেটে দিয়েছি, ডেবিট ক্রেডিট লেখেনি। এখানে পরীক্ষা নেব, ডেবিট ক্রেডিট যদি না লেখো কেটে জিরো করে দেবো। ডেবিট ক্রেডিট এই মাথায় রাখবি, এই ভুলগুলো যদি হয় হয়তো ওকে জিরো দেবে না কিন্তু অনেক নাম্বার কম দেবে, এটা মাথায় রাখতে পারিস, মাথায় রাখবি। তারপর কি লিখবি? এখানে লিখ পার্টিকুলার রুপিস, পার্টিকুলার রুপিস। তারপর কি লিখতাম? এখানে লিখতাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইদিকে ক্রেডিট, এইদিকে ডেবিট। পার্টনারদের নাম আমরা একটু দেখে নিই কি বলেছে কোশ্চেনে। প্রথমে ছিল রুদ্র, তারপরে সেলিম। পরীক্ষায় কিন্তু আর লিখবি না, হ্যাঁ, রুদ্রই লিখতে হবে। রুদ্র, সেলিম আর সুকান্ত। রুদ্র, সেলিম, সুকান্ত। পার্টিকুলার, এদিকেও লিখবো পার্টিকুলার্স। লাস্টে কি লিখবি? ব্যালেন্স শিট। আচ্ছা, এখানে অ্যাজ অন কোন ডেট দেবো বলতে পারবি কেউ? এখানে ব্যালেন্স শিটে যে ডেটটা দিতে হয়, যেই তারিখে অ্যাডমিশন করে সেই তারিখের ডেট দিতে হয়। অ্যাডমিশনের ডেট বলে দিয়েছে, কত বলেছে? 1/1/24 বলেছে। 1/1/24 অ্যাডমিশনের ডেট বলে দিয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, বাঁদিকে লেখ লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। এইগুলো কিন্তু দেখবে কিন্তু, এই যে এত অবধি পুরো সাজিয়ে নিলি, 10-এর মধ্যে আগে তোকে 1 দিল, এটুক করলে 1 দিল, ঠিক আছে? এটা পুরো সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তুই অঙ্ক যতই ঠিক করিস ধর এইগুলো ধর তাড়াহুড়া চক্কর এগুলো লিখিস, তাহলে নাম্বার কিন্তু অনেক কেটে নেবে, মানে 1-2 নাম্বার কেটেই দেবে তোকে। আচ্ছা, এবার এক একটা করে আমরা কি শিখেছিলাম? প্রথমে দেখ ক্যাপিটাল, ক্যাপিটাল বলেছে কত? 3 লাখ টাকা, 2 লাখ টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ, ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ। আর আমরা শিখেছিলাম ক্যাপিটাল এর ব্যালেন্স বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। কত টাকা বলেছে? 3 লাখ আর 2 লাখ লেখ, 3 লাখ আর 2 লাখ। জেনারেল রিজার্ভ ৮০,০০০ টাকা। তো রিজার্ভের টাকাটা কাদের মধ্যে ভাগ করতে হয়? পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। রিজার্ভের টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করতে হয়। পার্টনারদের মধ্যে ভাগ করলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট দিকে লিখবো বাই জেনারেল রিজার্ভ। 3:2 তে ভাগ করব। অ্যামাউন্ট কত ছিল? ৮০,০০০ কে 3:2 তে ভাগ করলে কত হবে? ৪৮,০০০ আর ৩২,০০০। লেখ ৪৮,০০০ আর ৩২,০০০। নেক্সট কি বলেছে? ক্রেডিটার্স। ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না স্যার? ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড লেখ ক্রেডিটার্স ৪০,০০০। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড লেখ ক্রেডিটার্স ৪০,০০০। নেক্সট, তারপর কি বলেছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ১০,০০০ টাকা দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কিছু? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলেছে হ্যাঁ স্যার দিয়েছে। কত টাকা দিয়েছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলছে যে দেখ সি নম্বর অ্যাডজাস্টমেন্ট পর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস টু বি ১৫,০০০ টাকা।
ছিল 10,000 টাকা, বলছে এটা 15,000 টাকা দেখাতে হবে। তাহলে কি করবি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস? স্যার লেখ, এখানে লেখ, লাইব্রেরি সাইডে লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 10,000 টাকা ইনারে লেখ। ওরা 15,000 টাকা দেখাতে বলেছে, কি করতে হবে? 5,000 টাকা বাড়াতে হবে, লেখ যোগ দিয়ে লেখ ইনক্রিজ। এটা হচ্ছে টিচারের উপর ডিপেন্ড করবে, সে এখানে হাফ নাম্বার কাটবে নাকি কতটা কাটবে সেটা তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে তো? নাও লিখতে পারিস, তুই 15,000 টাকা লিখতেই পারিস। যদি এখানে 15,000 টাকা লিখিস তাহলে যেখানে রিভ্যালুয়েশনে করবি ওখানে দেখাবি কি করে 15,000 টাকা 5,000 টাকা কি করে হলো, 15 মাইনাস 10 করতে হবে, ঠিক আছে? এটা কত হলো? 15,000 টাকা। আচ্ছা দেখ, তাহলে কি হচ্ছে, আমার লাইবিলিটি কত টাকা বাড়লো? 5,000 টাকা বাড়লো। তাহলে লাইবিলিটি বেড়ে যাওয়া, তো ফার্মের কাছে লাভ না লস? লস। আমি কি শিখিয়েছিলাম? সুন্দর একটা ঘর করেছিলাম, এই দিকে লিখতাম আমরা লস, ঠিক আছে? আর এইদিকে লিখতাম কি? প্রফিট, ঠিক আছে তো? তাহলে লস হলো কত টাকা বল? 5,000 টাকা। তাহলে এখানে লেখ টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত? 5,000 টাকা। যদি ব্যালেন্সে যদি ডাইরেক্ট 15,000 টাকা লিখিস তাহলে এখানটায় লিখবি টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, ব্র্যাকেট লিখবি 15 মাইনাস 10, ঠিক আছে? যে কোনো একটা করতে হবে। নেক্সট কি? লাইবিলিটি খতম হয়ে গেল। দেখ অ্যাসেট সাইডে চলে আয়, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা, অ্যাডজাস্টমেন্ট 5% বেড়ে গেছে। অ্যাসেটে লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা, ইনারে লিখলাম 2 লাখ টাকা, যোগ দিয়ে লেখ ইনক্রিজ 5%, 10,000 টাকা। কত হচ্ছে? 2,10,000, ঠিক আছে তো? তাহলে অ্যাসেট বেড়ে গেছে কত? 10,000 টাকা, আর অ্যাসেট বেড়ে যাওয়া আমাদের কাছে লাভ। তাহলে রিভালুয়েশনের ক্রেডিট দিকে লিখবি বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা? 10,000 টাকা। নেক্সট কি বলেছে? স্যার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1 লাখ টাকা বলেছে, লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1 লাখ টাকা। অ্যাসেটে লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1 লাখ টাকা, ইনারে লেখ অ্যাডজাস্টমেন্ট ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। কি বলেছিল অ্যাডজাস্টমেন্ট? ডেপ্রিসিয়েশন 10%, লেখ মাইনাস দিয়ে লেখ, ডেপ্রিসিয়েশন হলে ভ্যালু কমে যায়, 10% কত হবে? 10,000 টাকা। 1 লাখ থেকে 10 বাদ দিলে কত হলো? 90,000 টাকা। তাহলে অ্যাসেট কমে যাওয়া আমাদের কাছে কি লসের সমান, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস। তাহলে রিভালুয়েশন ডেবিটে লেখ 10,000 টাকা। তাহলে কি লিখবো এখানে? টু প্ল্যান কত? 10,000 টাকা লিখে দিলাম। নেক্সট কি বলেছিল? স্যার ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা, অ্যাডজাস্টমেন্ট আছে? হ্যাঁ। ইনভেস্টমেন্ট 95 হয়েছে, অ্যাসেটে লেখ ইনভেস্টমেন্ট। দেখ আমি ইচ্ছা করে একটা লাইন স্টেপ মানে এরকম করছি, দেখ ইনভেস্টমেন্ট কত? আচ্ছা বল, ইনভেস্টমেন্ট বইতে কত ছিল? 1 লাখ। হয়েছে কত? মার্কেটে দাম কত? 95। আমি এখানে ইনভেস্টমেন্ট ডাইরেক্ট 95 লিখতে পারি, বুঝতে পারলি তো? যখন জিজ্ঞেস করছিলে ডাইরেক্ট যদি লিখি তাহলে কি করতে পারি? এখানে ইনভেস্টমেন্ট ডাইরেক্ট 95 লিখলাম। তাহলে ইনভেস্টমেন্ট কি হয়েছে? বেড়ে গেল না কমে গেল? 5,000 টাকা কমে গেল। তাহলে ইনভেস্টমেন্ট মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে যাওয়া আমাদের কাছে কি লাভ না লোকসান? লোকসান। তা লোকসান হলে কোথায় রিভ্যালুয়েশন ডেবিটে আসে 5,000 টাকা। তাহলে এখানে কি লিখবি? টু ইনভেস্টমেন্ট, কি লিখবি? টু ইনভেস্টমেন্ট 5,000 টাকা, লেখ টু ইনভেস্টমেন্ট 5,000 টাকা। এখানে যখন লিখলাম ব্র্যাকেটে অবশ্যই তোকে দেখাতে হবে 1 লাখ মাইনাস 95,000, বুঝতে পারলি তো? যে কোনো একটা তোকে করতে হবে। আমি দেখ এখানে কিন্তু এখানে আমি ইনভেস্টমেন্টে যোগ বা বিয়োগ কিছু করিনি, ডাইরেক্ট যেহেতু লিখলাম তাই আমি ওখানে ওটা দেখাই দিলাম, ঠিক আছে তো? তোকে মাথায় রাখতে হবে। আচ্ছা ইনভেস্টমেন্ট হয়ে গেল। স্টক 90,000 টাকা ছিল, এখানে স্টক কি বলেছে? স্যার স্টকের ভ্যালু 95,000 টাকা। তাহলে অ্যাসেটে লেখ স্টক, অ্যাসেটে কত লিখবো? স্টক 95,000 টাকা যদি লিখিস, অ্যাসেটে স্টক 95 লিখলাম, তাই তো? কিন্তু স্টক ছিল কত বল? স্টক ছিল কত? স্যার স্টক তো ছিল 90, তাহলে স্টক কত বাড়লো? 5,000 টাকা। তাহলে অ্যাসেট বেড়ে যাওয়া আমাদের কাছে লাভ না লোকসান? লাভ। আর লাভ হলে রিভ্যালুয়েশনে এইটা আসে, লেখ বাই স্টক। কত লিখবো? 95,000 মাইনাস 90,000, 5,000। নেক্সট কি ছিল? ডেটার্স। ডেটার্স তোরা প্রত্যেকে 1 লাখ টাকা লেখ, ব্যালেন্স শিটের অ্যাসেটে লেখ 1 লাখ টাকা, এটা লিখিস অ্যাটলিস্ট। ডেটার্স ব্যালেন্স শিটে 1 লাখ টাকা লেখ, ডেটার্স ব্যালেন্স শিটে 1 লাখ টাকা লেখ, লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি, ডেটার্স 1 লাখ টাকা। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে পড়?
অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? সি নম্বর পয়েন্ট বলেছে, বলছে প্রভিশন অন ডেটার্স নট রিকোয়ার্ড, বলছে প্রভিশন দেখানোর দরকার নেই, প্রভিশন দেখানোর দরকার নেই। তুই প্রভিশন দেখিয়েছিলি? তুই প্রভিশন দেখিয়েছিলি? প্রত্যেকে দেখ, কোশ্চেনের দিকে দেখা, ডেটার্স 1 লাখ টাকা ছিল, তুই প্রভিশন 5,000 টাকা দেখিয়েছিলি? দেখিয়ে বাইরে কত পাঠিয়েছিলি? 95। বলছে প্রভিশন দেখানোর দরকার নেই। তাহলে আমাকে বল ব্যালেন্স শিট ডেটার্স কত দেখাবো? 1 লাখ টাকা। কোনো ডাউট নেই এখানে। তাহলে ব্যালেন্স শিট ডেটার্স দেখাবো 1 লাখ টাকা, বলছে প্রভিশন দেখানোর দরকার নেই। তাহলে প্রভিশন তুই দেখিয়ে দিয়েছিলি। তাহলে কি হচ্ছে? তোর কোশ্চেনে বলেছে ডেটার্স 95, কিন্তু তুই দেখালি 1 লাখ টাকা। তাহলে আল্টিমেটলি ভাব ডেটার্স বাড়ছে না কমছে? বাড়ছে। ডেটার্স তো ছিল 95, তুই তো দেখালি 1 লাখ, তাহলে ডেটার্স তো বাড়ছে। ডেটার্স বাড়ছে মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বেড়ে যাওয়া মানে আমাদের লাভ। আর লাভ হলে রিভ্যালুয়েশন ক্রেডিটে বসে 5,000 টাকা। একদিক দিয়ে বোঝালাম। আরেক দিক দিয়ে বলে যে প্রভিশন দেখাতে হবে না। তো প্রভিশন মানে লায়াবিলিটি, লায়াবিলিটি যদি না দেখাস তাহলে তোকে ভালো না খারাপ? ভালো। ভালো। ভালো মানে লাভ, লাভ কোন দিক লিখবি? রিভ্যালুয়েশনের ক্রেডিটে। বুঝতে পারলি? দুদিক থেকেই বোঝালাম। পয়েন্ট ভালো পয়েন্ট দিয়েছে এটা। তাহলে কি লিখবো? রিভ্যালুয়েশন ক্রেডিটে লিখ বাই প্রভিশন অন ডেটার্স 5,000 টাকা। যদি তোদের বুঝতে অসুবিধা হয় সবসময় প্রভিশনের আইটেমটা দুদিক থেকে বুঝবি, ডেটার্স মানে অ্যাসেটস আর লায়াবিলিটি। লায়াবিলিটি দিক দিয়ে অনেক সময় বুঝতে অসুবিধা হলে অ্যাসেট দিক দিয়ে বুঝলে ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে তো? 5,000 টাকা। পরীক্ষার হলে গিয়ে এক্সপেরিমেন্ট করিস না, বাড়ি থেকে এক্সপেরিমেন্ট করে তারপর পরীক্ষার হলে গিয়ে এক্সপেরিমেন্ট করিস। ঠিক আছে তো? দরকার হলে আমাকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি, স্যার আমি এইভাবে ভাবছি এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে তো? হয়ে গেল। আর কি ছিল অ্যাডজাস্টমেন্ট? একটাই অ্যাডজাস্টমেন্ট ছিল, সবই তো অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। এখানে কি বলেছে দেখ, এ কমপ্লিট, বি কমপ্লিট, ঠিক আছে, সি কমপ্লিট, ডি আর ই বাকি আছে। গুডউইল অফ দ্য ফার্ম 1 লাখ টাকা। ব্যবসার মানে গুডউইল অফ দ্য ফার্ম, এটা ফর্ম লেখা আছে না? এখানে কি লেখা আছে দেখ, ফার্ম লেখা আছে তো? কি লেখা আছে কোশ্চেনে? ফর্ম না ফার্ম লেখা আছে? আচ্ছা, ঠিক আছে। গুডউইল অফ দ্য ফার্ম, গুডউইল অফ দ্য ফার্ম কত? 1 লাখ টাকা। এটা তো জানিস কি করতে হয়। তো গুডউইল বলেছে, তাহলে ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস, ওয়ার্কিংস লেখ। লেখ 1 নম্বর ওয়ার্কিংস দিয়ে লেখ, প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন, প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন। কে নিয়ে এসছে? বাই সুকান্ত। কোশ্চেনে গুডউইল অফ দ্য ফার্ম বলেছে। এবার নতুন পার্টনার প্রিমিয়াম আনতেও পারে, নাও আনতে পারে। যদি কিছু না বলে দেয় তুই কেন এরকম ধরবি আনতে পারে, কিন্তু সবসময় ধরবি আনতে পেরেছে। ঠিক আছে? তাহলে নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে পেরেছে। গুডউইল কত ছিল বল? 1 লাখ টাকা। নতুন পার্টনারের শেয়ার কি কোশ্চেনে বলে দিয়েছিল? কত? না, নতুন পার্টনার শেয়ার দ্বারা দেখি 1/5। এই যে লাস্টে বলেছে 1/5, নতুন পার্টনার শেয়ার কত ছিল? 1/5। তাহলে 1 লাখের 1/5 করলে কত হবে? 20,000 টাকা। 20,000 টাকা। নতুন পার্টনারের প্রিমিয়াম কত? 20,000 টাকা। আমরা কি শিখেছি? প্রিমিয়াম ফর গুডউইল কোন রেশিওতে ভাগ করতে হয়। ঠিক আছে? এর নিচে লিখবি 2 নম্বর দিয়ে লেখ, প্রিমিয়াম ফর গুডউইল লিখে, লিখে করতে হবে। আমার যদি টার্গেট থাকে পুরো 10 এ 10 তোলা, তাহলে তোমাকে সুন্দর করে লিখে, লিখে করতে হবে। লিখতে হবে প্রিমিয়াম ফর গুডউইল, লিখতে হবে প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, বিটুইন, কার কার মধ্যে নাম লেখ, ডিস্ট্রিবিউটেড বিটুইন কি কিছু নাম ছিল বল? রুদ্র অ্যান্ড সেলিম। ডিস্ট্রিবিউট বিটুইন রুদ্র অ্যান্ড সেলিম। ঠিক আছে? ইন স্যাক্রিফাইসিং রেশিও, ইন স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে? লিখেছিস? এবার আমাকে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। আমাকে বল কোশ্চেনে কি নিউ রেশিও বলেছে? না। তাহলে লেখ, নিচে লেখ। কি লিখবি? মানে তুই লিখবি কি, এখানে লিখবি নিউ কি, হ্যাঁ সরি, ওল্ড রেশিও লেখ, এখানে লেখ ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও। বের করতে হলো না, ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও, বিকজ new ratio is not given, because new ratio is not given. ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও হয়ে গেল কেন? কারণটা কি? যেহেতু নিউ রেশিও বলে দেয়নি। তাহলে স্যাক্রিফাইসিং রেশিওটাকে কত বলবো বল? প্রথমে কত বলেছিল? 3:2। তাহলে এটা সুন্দর করে লিখে নিতে হবে।
আমার যদি ফুল মার্কস বের করতে হয় এখান থেকে তখন লিখতে হবে। কারণ না অনেক অঙ্ক থাকে এরকম দেখবি ১ বছর পরীক্ষায় এসছিল, আগের বছরই তো পরীক্ষায় এসছিল। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে। শুধু প্রিমিয়াম নিয়ে আসার জার্নালটা লেখার জন্য ৩ নাম্বার। তার মানে কি তুই একটা লাইন লিখে দিলে ৩ নাম্বার দেবে? তোকে তো লিখতে হবে ব্যাপারটা। ৩ নাম্বার থাকে এই পার্টটার জন্য গুডউইলটা বের করার জন্য। ঠিক আছে তো? ৩ নাম্বার না থাকলেও মানে বড় ছোট অঙ্কের ক্ষেত্রে ৩ নাম্বার। আর বড় অঙ্কগুলো থেকে মানে এই আইটেমের জন্য ২ নাম্বার ধরা হয়। তাহলে বল প্রিমিয়াম ফর গুডউইল কত হলো? ২০,০০০ টাকা। তাহলে নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসবে সেই টাকাটা কারা নেবে? পুরনো পার্টনাররা নিয়ে নেবে। স্যাক্রিফাইসিং রেশিওতে। তাহলে পুরনো পার্টনাররা যদি নিয়ে নেয় ওদের ক্যাপিটাল বেড়ে যাবে। ক্যাপিটাল বাড়লে ক্যাপিটালের কে এর দিকে লিখবি। আগের দিন আমি দেখেছিলাম পরীক্ষা যারা দিয়েছিল অনেকেই ভুল করেছিল এই জায়গাগুলো। আমি বারবার বলছি তারা উড়াচ্ছে এই ভুলগুলো করবি না নাম্বার কাটবে। এখানে কি লিখবো? অঙ্কে কি ছিল? ব্যালেন্স শিটে ক্যাশ ছিল না ব্যাংক ছিল? ব্যাংক ছিল। এটা মাথায় রাখবি। বাই ব্যাংক অ্যাকাউন্ট লিখে কি লিখলাম? আন্ডারলাইন দিয়ে লিখবি প্রিমিয়াম ফর গুডউইল। অনেকে কি লিখেছে? বাই প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। নাম্বার কেটে দেবে এর জন্য। বাই ব্যাংকের আন্ডারে লিখবি প্রিমিয়াম ফর গুডউইল। অ্যামাউন্ট বটেই তো নতুন পার্টনার যে টাকা আনবে সেটা অ্যামাউন্ট বটেই। ক্যাপিটাল কিন্তু নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকা আনবে সেটা লিখতে হবে ব্যাংকের আন্ডারে প্রিমিয়াম ফর গুডউইল। অনেকে বাড়িতে দেখবি খাতায় লিখেছি বাই প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। এটা লিখলে নাম্বার কেটে দেবে। এটা লিখলে নাম্বার কেটে বাই প্রিমিয়াম ফর গুডউইল তো ন্যারেশন। ঠিক আছে তো? তাহলে কি লিখবি? প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা? কত টাকা হলো বল? ও তো নিয়ে এসছে কত? ২০,০০০ টাকা। এটাকে 3:2 তে ভাগ করলে কি হবে? ১২,০০০ আর ৮,০০০ তাই তো? সঙ্গে তোরা চলে আয়। ব্যালেন্স শিটের অ্যাসেটে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিস। ব্যাংক খুলেছিস তো? মানে ব্যাংক তো লিখেছিস। কত ছিল ব্যাংকে ব্যালেন্স কত ছিল বল? ৪৫,০০০ টাকা তাই তো? ইনারে লেখ ৪৫,০০০ টাকা। ইনারে লেখ ৪৫,০০০ টাকা। অ্যাসেটে ৪৫,০০০ টাকা ইনারে লেখ। লিখেছিস তো? ইনারে লেখার পর ওর সঙ্গে যোগ করবি কি? প্রিমিয়াম ফর গুডউইল। যোগ দিয়ে লেখ প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা? ২০,০০০ টাকা। লিখলাম। সঙ্গে ডবল পোস্টিং হয়ে গেল। লাস্ট পোস্টিং করব। কি বলেছে? বলছে স্যার ডির পয়েন্টটা হলো লাস্ট পয়েন্ট। ব্যবসার যে নতুন পার্টনার ওই দেখ একটা জিনিস শুনবি? দেখ আমরা তো জানিই না ওরা কি বলেছে। তার আগে আমরা অঙ্ক করে দিয়েছি এবং আমরা যেটা করেছি ওরা ওটাই বলেছে। এই যে আমরা কি বলে নতুন পার্টনার প্রিমিয়াম আনতেও পারে, নাও আনতে পারে। ঠিক আছে? লাস্ট লাইন দেখ নম্বর পয়েন্টের লাস্টে বলেছে অলসো ব্রিংস রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ গুডউইল। মানে ও আনতে পেরেছে। আমরা তো এটা করেই দিয়েছি ও আনতে পেরেছে। ঠিক আছে তো? আচ্ছা। এবার দেখ তোদের বোর্ডে যেটা আমি দেখেছি মানে এত বছর ধরে পরীক্ষায় কোয়েশ্চেন এসছে তো মানে এরকম কোনো এন্ট্রি দেয়নি নতুন পার্টনার আনতে পারেনি। আনতে পারে। আনতে না পারলে এন্ট্রি কি হয়? অনেক শিখিয়েছি। ঠিক আছে তো? আচ্ছা এখানে কি বলছে সুকান্ত ব্রিংস ৳২,০০,০০০ ক্যাপিটাল। ক্যাপিটাল নিয়ে এসে ৳২,০০,০০০ তাহলে কি করব? ব্যাংকের সঙ্গে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে। কি লিখব? অ্যামাউন্ট ব্রট ইন। লেখ অ্যামাউন্ট ব্রট ইন কত টাকা? ৳২,০০,০০০। যোগ করে বাইরে বসা ২,২০,০০০ আর ৪৫ ৳২,৬৫,০০০। নতুন পার্টনার ৳২,০০,০০০ নিয়ে এসছে। তাহলে নতুন পার্টনার যদি ৳২,০০,০০০ নিয়ে আসে তোর নতুন পার্টনার ক্যাপিটাল বাড়বে। তাহলে এই দিকে লিখবি অ্যামাউন্ট ব্রট ইন। বলে সুকান্তর ঘরে লিখে দে ৳২,০০,০০০। হয়ে গেল। সব পোস্টিং কমপ্লিট। এবার তুই মেলাবি। এই দিক যোগ করলে কত হচ্ছে দেখ ১০, ৫, ১৫, ৫, ২০। ওরা কি অ্যান্সার দিয়েছে কিছু? সেটাই জিজ্ঞেস করলাম। তাহলে এই অঙ্কটা কিন্তু কোনো ইয়ারে আসেনি কিন্তু। হয়তো এরকম অঙ্ক এসছে পার্টিকুলার এই অঙ্কটাই আসেনি ইয়ারে। ঠিক আছে? এই অঙ্কটাই কিন্তু আসেনি। তাহলে দেখ নো প্রফিট নো লস। ঠিক আছে তো? নো প্রফিট নো লস। কোনো প্রফিটও হয়নি, কোনো লসও হয়নি। এটা ইকোনমিক্স এর ভাষায় আবার বলা হয় নো প্রফিট নো লস সিচুয়েশন দ্যাট ইস ব্রেক ইভেন পয়েন্ট। ইকোনমিক্স এর ভাষায় বলা হয় এটাকে। ঠিক আছে তো? কিচ্ছু লিখতে হবে না। লিখলে তোকে দুদিক লিখতে হবে। দুদিক লিখবি? এই যে লিখবি বাঁদিকে লিখলি টু পার্টনার্স ক্যাপিটাল বলে নীল, আবার ওইদিকে লিখবি বাই পার্টনার্স ক্যাপিটাল নীল। কি লেখার দরকার? তাই না? আচ্ছা দেখ শোন ব্যালেন্স করে দে। রুদ্রর ঘরটা ব্যালেন্স করছি ৩,৪৮,০০০ 12 ৩,৬০,০০০। আচ্ছা সেলিমের ঘরটা ২,৩২,০০০ আর ৮ ২,৪০,০০০ আর এটা ২,০০,০০০। তাহলে এখানে লিখবো কত? ৩,৬০,০০০
এখানে লিখবো 2,40,000 আর এখানে লিখবো 2 লাখ। ঠিক আছে? এখানে কি লিখবো? টু ব্যালেন্স সিডি। কি লিখবো? টু ব্যালেন্স সিডি। কত? 3,60,000, 2,40,000, 2 লাখ। এখানে লিখ ব্যালেন্স লিখ, লাইব্রেরি সাইড লিখ, ক্যাপিটাল বলে হেডিং দে। কি নাম ছিল বল? রুদ্র, সেলিম, সুকান্ত। রুদ্র, সেলিম, সুকান্ত। তো রুদ্র কত ছিল? 3,60,000। সেলিম ছিল কত? 2,40,000। আর সুকান্ত 2 লাখ, তাই তো? 6 লাখ আর 2 লাখ, 8 লাখ টাকা। আচ্ছা, 8,40,000 আর 15 মানে 8,55,000। ওইদিকেও তাই হবে। 2,10,000 আর 90, 3 লাখ, 3 লাখ, 4 লাখ, 4 লাখ, 2 লাখ, 6 লাখ, 6 লাখ, 7 লাখ 90, 7 লাখ 90। হ্যাঁ, ঠিক আছে, 8,55,000 হচ্ছে। 8,55,000, ঠিক আছে, মিলে গেল। তাহলে অ্যাডমিশন মিলে গেল। এবার আমরা একটা রিটায়ারমেন্ট করে দিই। আকাশ দেব সূর্যর অঙ্কটা করছি, রিটায়ারমেন্ট, ঠিক আছে তো? রিটায়ারমেন্ট করছি। ক্ষয়ের দাগের অঙ্কটা রিটায়ারমেন্ট করছি, ঠিক আছে তো? শেয়ারটা পরে করবো খানি। আগে রিটায়ারমেন্টটা করছি। রিটায়ারমেন্টটা কি বলছে? আকাশ, দেব অ্যান্ড সূর্য আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন রেশিও 3:4:5 অন 31/12/23। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখছি ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। রিটায়ার করেছে কে? দেব। তাহলে তোকে দুটো দুটো লেজার খুলতে হবে, একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। লেখ, একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোল, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খোল। একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোল, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খোল। খোল। মানে খোল। প্রথম অ্যাকাউন্টের নাম লিখবো কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তারপর করবো কি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিট, ক্রেডিট। এখানে লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনারদের নাম কি কি ছিল? আকাশ, দেব, সূর্য। আকাশ, দেব, সূর্য। কি বলেছে প্রথমে? প্রথমে ব্যালেন্স শিটটাকে আগে দেখি। প্রথমে ব্যালেন্স শিটে প্রথমে লাইবিলিটি সাইডে চলে আয়। আকাশ, দেব, সূর্যর ব্যালেন্স গুলো বসা। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। লেখ বাই ব্যালেন্স বিডি বলে আকাশের ব্যালেন্স 1 লাখ, দেবের ব্যালেন্স 1.5 লাখ আর সূর্যর ব্যালেন্স 2 লাখ। জেনারেল রিজার্ভ 1,20,000। রিজার্ভের টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করতে হবে 3:4:5 এ। লেখ বাই জেনারেল রিজার্ভ। কত ছিল? 1,20,000 কে 3:4:5 এ ভাগ করবো। 1,20,000 ডিভাইড বাই 12 ইন্টু 3 কত হচ্ছে?
30,000। 30, 40, 50। নেক্সট কি বলেছে? অ্যাসেট সাইডে চলে আয়। বিল্ডিং বলেছে কত? বিল্ডিং 2,72,000, তাই তো? দেখ বিল্ডিং ছিল তো 3,00,000, হলো 2,72,000। তাহলে বিল্ডিং তো কমে গেল। কত টাকা কমলো বল? 28,000 টাকা। তাহলে কমলে কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ। টু বিল্ডিং অ্যাকাউন্ট, টু বিল্ডিং অ্যাকাউন্ট দেখাতে হবে কি করে 28 বেরোলো? 3,00,000 মাইনাস 2,72,000, ঠিক আছে তো? 28,000 টাকা। নেক্সট কি বলেছে? স্টক 1,50,000 টাকা ছিল, বলছে স্টক 20% বেড়ে গেছে। তো 1,50,000 এর 20% করলে কত হয়? 30,000 টাকা, তাই তো? তাহলে স্টক বেড়ে গেছে মানে আমাদের অ্যাসেট বেড়ে যাওয়ার লাভ, আর লাভ হলে রিভ্যালুয়েশন এইটা আসে। লেখ বাই স্টক অ্যাকাউন্ট 1,50,000 এর 20% কত? 30,000 টাকা। নেক্সট কি বলেছে? ডেটার্স 80,000 টাকা ছিল, বলছে কত পার্সেন্ট প্রভিশন? 10%। 80,000 10% কত? 8,000 টাকা। তাহলে এটা কোথায় বসবে 8,000 টাকা? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিটে বসবে। টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্ট 80,000 এর 10% 8,000 টাকা। ক্যাশ পরে দেখবো ক্যাশ। তাহলে আমাদের এ নম্বর অ্যাডজাস্টমেন্ট পুরো হয়ে গেল, ঠিক আছে তো? তাহলে তুই মিলিয়ে দে, এ নম্বর অ্যাডজাস্টমেন্টটা মিলিয়ে দে, দেখ কত বেরোচ্ছে। ডেবিট দিকে বেশি হবে বলছে 28 আর 36,000। 36 থেকে 30 বাদ দিলে কত হলো? 6,000 টাকা। এখানে কি লিখবো? বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার কার মধ্যে ভাগ হবে? আকাশ, দেব আর সূর্য। 6,000 টাকা। রেশিও কি ছিল প্রথমেই বলেছিলাম? 3 আর 4 7 আর 5 12। 3/12, 4/12 আর 5/12 কত হচ্ছে বল? 1500, 2,000 আর হয়ে গেল। ব্র্যাকেটে কি লিখতে শিখেছিলাম? এইদিকে হলে লস অন রিভ্যালুয়েশন, ঠিক আছে? বাই পার্টনার্স ক্যাপিটাল ছিল, তাহলে এবার পার্টনার্স ক্যাপিটালে কোন দিকে আসবে? ডেবিট দিকে লিখবো টু রিভ্যালুয়েশন বলে। কত কত টাকা হবে? 1500, 2,000, 2,500 লেখ। 1500, 2,000, 2,500। গুডউইল ট্রিটমেন্ট দিয়েছে কিছু অঙ্কে? হ্যাঁ, গুডউইল বলেছে 60,000 টাকা। গুডউইল নট বি শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। টেবিল এন্ট্রি করতাম গুডউইলের। কি কি নাম ছিল? আকাশ, দেব, সূর্য। কি লিখতাম? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। রেশিও কি ছিল? 3:4:5। তাহলে কত ছিল বল অঙ্কে? গুডউইল কত টাকা ছিল অ্যামাউন্ট? 60,000 ভাগ করতে কত হচ্ছে? 15,000, 20,000, 25,000। এবার লেখ নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ পার্টনার ইন নিউ রেশিও। তাহলে দেখ নিউ পার্টনার ইন নিউ রেশিও কত হবে? নিউ রেশিও তো অঙ্কে বলে দেয়নি, কিন্তু রিটায়ার করেছে তো দেব। দেব রিটায়ার করেছে মানে 4 কেটে দেয়, তাহলে রইল কত? 3:5। 3:5 নিউ রেশিও। কর। কত টাকা ছিল অ্যামাউন্ট গুডউইলের? 60,000 টাকা।
60,000কে 3:5 ভাগ কর, কত হচ্ছে? 22,500 37,500 আকাশের ঘরে লিখবো 22,500 আর সূর্যের ঘরে লিখবো 37,500 37,500। মাইনাস কর। আকাশের 15,000 টাকা পাওয়ার কথা, কিন্তু আকাশ ফিউচারে পাবে কত? 22,500। মানে আকাশ ফিউচারে কত গেইন করবে? 7,500। তাই আজকে ওর থেকে 7,500 নিয়ে নেব। দেবের 20,000 টাকা পাওয়ার কথা, ফিউচারে 1 টাকাও পাবে না, আজকে ওকে 20,000 টাকা দিয়ে দেবো, তাই প্লাস করবো 20,000। আর সূর্যর 25 পাওয়ার কথা, ফিউচারে 37,500 পাবে, আজকে ওর থেকে 12,500 নিয়ে নেব। তাহলে যেইগুলো মাইনাস এইগুলো সব পার্টনার্স ক্যাপিটালে আসবে, যেইগুলো মাইনাস সেগুলো কোথায় বসবে? এই যে পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকটা হয় মাইনাস আর ক্রেডিট দিকটা হয় প্লাস। ঠিক আছে, মাইনাস দিকে বসবে আকাশের ঘরে 7,500 আর সূর্যর ঘরে কত বসবে? 12,500 মাইনাসের দিকে। আর ওইদিকে প্লাস কত? দেব প্লাস হচ্ছে 20,000 টাকা। তাহলে প্লাসের সাইডে দেবের ঘরে লিখবি 20,000 টাকা। হয়ে গেল। কি লিখবো? 2। আকাশ আর সূর্যের ঘরে টাকা লিখি, তাহলে কি লিখবো? 2 দেবস ক্যাপিটাল। লিখবো 2 দেবস ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এখানে কি লিখবো? বাই দেবের ঘরে টাকা কি লিখবো? বাই আকাশ সূর্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। মোটামুটি হয়ে গেল। এবার তোকে মেলাতে হবে। রিটায়ার কে করেছে? দেব। যে রিটায়ার করে তার ঘরটাকে আগে ব্যালেন্স টান। কত হচ্ছে? 1.5 লাখ আর 40 মানে 1,90,000। 1,90,000 আর 20 কত হয়? 1,90,000 আর 20 2,10,000। তো 2,10,000 থেকে যদি তুই 2,000 টাকা বাদ দিস, কত পড়ে থাকছে? 2,08,000। তাই তো? 2,08,000 টাকা পড়ে থাকছে। তার মধ্যে 2,00,000 টাকা দেবে লোন আর বাকি টাকা ক্যাশে পে করব। তাহলে 2,10,000 টাকা মধ্যে 2,08,000 টাকা দেব পাবে। 2,08,000 টাকা পাবে। তার মধ্যে বলছে 2,00,000 টাকা লোন হয়ে যাবে। তাহলে 8,000 টাকা পে করছি। পে করলে কি লিখবো? টু ক্যাশ অ্যাকাউন্ট লেখ। টু ক্যাশ অ্যাকাউন্ট 8,000 টাকা। ক্যাশে 8,000 টাকা আছে? ক্যাশে কি 8,000 টাকা আছে? ক্যাশে 40,000 মানে 8,000 টাকা পে করতে পারবো। তাহলে তুই ভাব 2,08,000 এর মধ্যে 8 দিয়ে দিলাম, রইল 2,00,000 টাকা। 2,00,000 টাকা লোন হয়ে যাবে। কি লিখবো? টু দেবস লোন। একদম ঠিকঠাক অঙ্ক। আরে এরকম অঙ্কই পরীক্ষায় আসবে। এরকম অঙ্কই পরীক্ষায় দেবে। দেবস লোন। একটা আইটেম এর মধ্যে থাকতে পারে। একটা আইটেম। রিটায়ারমেন্ট 6 আসবে সিওর। একটাই আইটেম এর মধ্যে ঢোকাবে এই অঙ্কটার মধ্যে। ও তোকে ব্যালেন্স শিট যেদিন দিয়েছে আর রিটায়ারমেন্ট কবে দিয়েছে? সেম ডেটেই দিয়েছে তো মোটামুটি। সেম ডেট বা একদিনের হেরফের। ও পরীক্ষায় কেমন দিতে পারে? যেদিন ব্যালেন্স শিট দেবে, শুনে নিস কিন্তু। যেদিন ব্যালেন্স শিট দেবে আর যেদিন রিটায়ারমেন্ট দেবে তার থেকে মাঝখানে 2 থেকে 3 মাসের গ্যাপ থাকবে। এরকম একটা পয়েন্ট তুলে দেবে। দেবেই এটা। এরম জন্য শিখিয়েছিলাম কিন্তু। ফর এক্সাম্পল 2023 সালে এরকম একটা অঙ্ক এসেছিল। ঠিক আছে তো? ওই যে প্রফিট হবে, ওই 3 মাসের প্রফিট বের করতে হবে। করে ওটা ট্রান্সফার করতে হবে। ওই এন্ট্রিটা থাকবে। ঠিক আছে? নিশ্চয়ই অন্য কোনো পেজে পাবো ওই এন্ট্রি থাকবে। এটুক বলে দিলাম। আর রিটায়ারমেন্টে কঠিন দেওয়ার জায়গা নেই। রিটায়ারমেন্টে কোনো কঠিন দেওয়ার জায়গা নেই এমনি। সেরকম কিছু কঠিন নেই। আচ্ছা দেখ, হয়ে গেল এটা। 2,00,000 টাকা লোন হয়ে গেল। এবার মিলিয়ে দিয়ে আকাশের ঘরটা মেলা। 1,00,000 আর 30,000 যোগ করলে কত হচ্ছে? 1,30,000। আচ্ছা ওইদিকে 2,00,000 আর 50,000 যোগ করে কত হচ্ছে? 2,50,000। এখানে লিখবো 2,50,000। ব্যালেন্স টান। 1,30,000 থেকে 7,500 মানে 9,000 বাদ দিলে কত হয়? 1,21,000। আর ওখানে 2,50,000 থেকে 15,000 টাকা বাদ দিবি, কত হচ্ছে? 2,35,000। এটাই বেরিয়েছে তো? টু ব্যালেন্স শিট। তাহলে রিটায়ারমেন্টটা হয়ে গেল। পিডিএফ পাঠালাম। আমি বলেছি কোন পেজটা খুলবি। বলেছি কোন পেজটা খুলবি। জানিস কোন পেজটা খুলবি? আমি তোকে বলে দিচ্ছি। শোন,
3 নম্বর পাতা দেখ, 3 নম্বর পাতা খোল। কি? তোকে একটা পিডিএফ পাঠালাম। 3 নম্বর পাতা খোল। 3 নম্বর পাতা 7 নম্বর অঙ্কটা দেখ, পায়োনিয়ার কোম্পানি আছে। হুম। ঠিক আছে তো? ওটা খোল। এটা শেয়ারের অঙ্ক, শেয়ারের অঙ্ক। তো অঙ্কটা করে দে আমাকে। এটা তো তোদের বোর্ডের ক্ষেত্রে, তো সিবিএসসি বোর্ডে এটা তো নরমাল অঙ্ক। তুই জাস্ট করে দে, একটা প্র্যাকটিস করে দে, নরমাল একটা অঙ্ক প্র্যাকটিস কর। তারপর আজকে সিবিএসসি যে তোদের বোর্ডে যে মেন অঙ্কগুলো থাকে পোড়াটার সমস্ত, ওইগুলো করবো আজকে। আগের দিন করেছি, আজকেও আরেকবার করবো পোড়াটার অঙ্কগুলো। তোদের বোর্ডে যেগুলো থাকে ওইগুলো মেন অঙ্ক, এটাই তো মেন পোড়াটা তোদের আসে। ক্যাটাগরিটাও করিয়ে দেবো, যে ক্যাটাগরি বেস পোড়াটা, যেটা হার্ড টাইপ সাম। আচ্ছা, 7 দাগের অঙ্কটা কি বলেছে? 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখ, পায়োনিয়ার কোম্পানি ইস্যুড 5000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ 20% প্রিমিয়াম। ঠিক আছে তো? চলো শেয়ারটা পরে করাবো। তো এটা করাচ্ছি। আচ্ছা, রিটায়ারমেন্টের সময় কি থিওরি দিয়েছিল জাস্ট একবার রিড করে নে। বলছে হোয়াট ইজ রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ আর ডিফারেন্স বিটুইন অ্যাডমিশন আর রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। এই থিওরিটা মানে পরীক্ষায় দিয়েছিলাম আমি তোদের। আচ্ছা শোন, 7 দাগে যে শেয়ারের অঙ্কটা দিয়েছে কি বলেছে, পায়োনিয়ার কোম্পানি ইস্যুড 5000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ at 20% প্রিমিয়াম। তার মানে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করতে চাইছে? 5000টা শেয়ার বেসে 20% প্রিমিয়ামে। দ্য শেয়ার মানি ইজ পেবেল, অ্যাপ্লিকেশন 3 টাকা, অ্যালটমেন্ট 5 টাকা, যার মধ্যে প্রিমিয়াম আছে, বাকি টাকা কলে। একজন শেয়ার হোল্ডার যে 200টা শেয়ার ফেল করেছে, কোথায়? কলে ফেল করেছে। কোম্পানি সেই শেয়ারগুলো ফরফিট করে দিয়েছে। ঠিক আছে? যতগুলো শেয়ার ফরফিট করে তার 50% শেয়ার রিইস্যু করেছে 8 টাকা করে। একদম নরমাল অঙ্ক দিয়েছে দেখ, একদম নরমাল। মানে এর চেয়ে সোজা অঙ্ক তোদের মনে তার কিছু হতেই পারে না। ঠিক আছে তো? তো দেখ, প্রথমে ডাইরেক্ট জার্নালে দাগ কাটা করে লিখতে হবে না, যে আমরা সুন্দর করে সাজাতাম না আগে তোদের। এই ইস্যু অ্যাপ্লাই লেখার দরকার নেই, একদম বেকার অঙ্ক দিয়েছে। এটা তো তোদের বোর্ডে সিবিএসসি বোর্ডে এটা বেকার একটা অঙ্ক। ঠিক আছে তো? সিবিএসসি বোর্ডের স্টুডেন্টের জন্য এটা বেকার অঙ্ক। ঠিক আছে তো? তো দেখ শোন, তো দেখ 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 নম্বর অঙ্কটা মানে 1 নম্বর জার্নাল কি হবে? আমরা কি বললাম? প্রথমে কতগুলো ফর্ম জমা পড়েছে। এখানে কতগুলো ফর্ম জমা পড়েছে বলে দেয়নি। তার মানে ধরে নিতে হবে 5000টাই ফর্ম জমা পড়েছে। 5000টাই ফর্ম জমা পড়েছে। তাহলে কি লিখবো? ফর্ম জমা পড়লে টাকা আসছে। টাকা আসলে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। লিখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে লিখে দে 5000টা ফর্ম জমা পড়ছে। এক একটা ফর্মের দাম কত করে ছিল? এক একটা ফর্মের দাম কত করে ছিল? অ্যাপ্লিকেশন 3 টাকা করে ছিল। তো 5000 ইন্টু 3 15,000 15,000। এবার কোম্পানি শেয়ার দেবে, মানে মালিকানা দেবে। জার্নাল কি হবে? উল্টে দে জার্নালটা। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেম অ্যামাউন্ট হবে 15,000 15,000। থার্ড জার্নাল, কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের কত টাকা চাইবে? 5 টাকা চাইবে, যার মধ্যে 3 টাকা ক্যাপিটাল আর 2 টাকা প্রিমিয়াম। তাহলে লেখ কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চাইবে। লেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তাহলে 5000টা শেয়ার, কতগুলো শেয়ার ছিল? 5000টা শেয়ার 5 টাকা করে 25,000 টাকা, ক্যাপিটালে 3 টাকা করে মানে 15,000 টাকা, আর প্রিমিয়ামে 2 টাকা করে 10,000 টাকা। চার নম্বর পয়েন্ট, এবার কোম্পানি তো শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চাইলো। এবার পাবলিক কোম্পানিকে টাকা দেবে। এবার টাকা দেওয়ার সময় অনেক সময় ফেল করে, টাকা দিতে পারে না অনেকে। এখানে কেউ এমন কোনো লোক নেই যে কোম্পানির অ্যালটমেন্ট টাকা দিতে পারে, সবাই কোম্পানি অ্যালটমেন্ট টাকা দিয়ে দিয়েছে। টাকা দিলে কি হবে? টাকা এসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 25,000 25,000। অঙ্কে কল কটা ছিল? কল
একটাই কল ছিল, তাহলে কত হবে কলে? 3 আর 5 8, কত হবে কে বলতে হবে? কত হবে? 4 টাকা হবে, কলে হবে 4 টাকা। লেখ 5 নম্বর এন্ট্রি লেখ, কোম্পানি শেয়ারহোল্ডারের কাছ থেকে কলের টাকা চাইবে, জার্নাল কি হবে? শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কত? 5000 ইন্টু 4, 20,000, 20,000। ঠিক আছে তো? কি লিখলাম? শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল হয়ে গেল। এবার কলের টাকা রিসিভড হবে। কি হবে? টাকা রিসিভড হলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আমার পাওয়ার কথা 20,000 টাকা। আমার পাওয়ার কথা 20,000 টাকা, কিন্তু একজন লোক ছিল খুবই খারাপ লোক, যে 200 টা শেয়ার টাকা দিতে পারেনি। ঠিক আছে তো? কত? 4 টাকা করে, মানে 800 টাকা দিতে পারেনি। তা 20,000 টাকার মধ্যে 800 টাকা পাওয়া যায়নি। তার পাওয়া গেছে কত? 19,200, 19,200 লেখ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 19,200। টাকা পাওয়া না গেলে তাকে কি বলে? কলস ইন এরিয়ার। লেখ কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কত লিখবো? 200 ইন্টু 4, 800 টাকা। টু কি লিখবো? শেয়ার কল অ্যাকাউন্ট 20,000। 7 নম্বর এন্ট্রি করবো এবার। এবার 7 নম্বর এন্ট্রি করবো। ফরফিচার করতে বলেছে। বলছে যে শেয়ার হোল্ডারের কাছ থেকে 200 টা শেয়ার টাকা পাওয়া যায়নি, তার শেয়ারগুলোকে আর কোম্পানিতে রেখে লাভ নেই, তাকে কোম্পানিতে রেখে লাভ নেই। তার মালিকানা কেড়ে নিতে হবে। অর্থাৎ তার শেয়ারগুলো ফরফিট করতে হবে। ফরফিট করার জার্নাল কি শিখেছি? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। 200 টা শেয়ার ইন্টু কত টাকা কল করা হয়েছিল এখনো পর্যন্ত? 10 পুরো, মানে 10 টাকা। 200 ইন্টু 10, 2,000 টাকা। প্রিমিয়াম ডেবিট করবো কি ডেবিট করবো না? করবে না। প্রিমিয়াম ডেবিট করবো না, কারণ প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে। প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে। লিখবো কি? টু কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার কত ছিল? দেখ উপরে ডেবিট ছিল 800 টাকা, ওটাই বসিয়ে দে। টু শেয়ার ফরফিটেড লিখবি 1200 টাকা। এবার রি-ইস্যু করতে বলেছে। কতগুলো শেয়ার রি-ইস্যু করবে? বলছে 50% শেয়ার রি-ইস্যু করবো 8 টাকা করে, মানে 100 টা। রি-ইস্যু করে টাকা আসবে। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 100 ইন্টু 8, 800 টাকা। তাহলে পেলাম না কত? 2 টাকা। না পেলে কি লিখতে হয়? তাকে লিখতে হয় শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। 100 ইন্টু 2 টাকা, 200 টাকা। টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা হবে? 1000 টাকা। ঠিক আছে? লাস্ট জার্নাল 9 নম্বর, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। শিখিয়েছিলাম ক্যাপিটাল রিজার্ভ বের করার রুল কি বলেছিলাম? ফরফিটেড ক্রেডিট মাইনাস ডেবিট। তা আমাকে বল ফরফিটেড ক্রেডিট কত টাকা ছিল? ফরফিটেড ক্রেডিট কত ছিল? 1200 টাকা। তো 1200 টাকা, যে এই যে 1200 টাকা ছিল না ফরফিটেড ক্রেডিট, এটা কতগুলো শেয়ারের জন্য 1200 টাকা পেয়েছিলি? বল কতগুলো শেয়ারে 1200 টাকা পেয়েছিলাম? 200 টা শেয়ার। তুই কি 200 টা শেয়ার বেচছিস? না, 100 টা। তাহলে 100 টার দাম কত? 600 মাইনাস ফরফিটেড ডেবিট 200 টাকা। ব্যাস। কত হচ্ছে অ্যান্সার? 400। দেখতে অ্যান্সার মিলেছে ওদের সঙ্গে? আবার মিলে গেছে। আচ্ছা, এর সাথে কি থিওরি অরে দিয়েছিল? কি থিওরি বলেছিল? কোম্পানির মূলধনের উৎসগুলি লেখো, মানে সোর্সেস অফ কোম্পানি ক্যাপিটাল, মানে কোম্পানির টাকা কোথা থেকে কোথা থেকে জোগাড় করে। কোম্পানির টাকা কোথা থেকে কোথা থেকে জোগাড় করে। আচ্ছা, আর একটা অঙ্ক করবো শেয়ারের। 4 এর দাগের অঙ্কটা, এই তানিষ্কা হয়েছে অঙ্কটা? মিলেছে তো স্যার? এবার 4 এর দাগের অঙ্কটা আমার অবশ্য লাস্ট, এটা করে ছেড়ে দেবো। 4 এর দাগের অঙ্কটা বলছে প্রোগ্রেস কোম্পানি লিমিটেড ফরফিটেড 100,000 ইকুইটি শেয়ারস অফ ₹10 ইচ ফর নন পেমেন্ট অফ কল মানি। তাহলে এই কোম্পানি কতগুলো শেয়ার ফরফিট করেছে? 1000 টা শেয়ার ফরফিট করেছে। ঠিক আছে? 10 টাকা দামের শেয়ার। কেন ফরফিট করেছে? কারণ কলের টাকা দিতে পারেনি 3 টাকা। পরে আবার বলছে 700 টা শেয়ার রি-ইস্যু করে দিয়েছে 9 টাকা। তো চ
ফরফিচার জার্নাল কি লিখবো? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত লিখবো? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1000 ইন্টু 10, 10,000 টাকা। লেখ 1000 ইন্টু 10, 10,000 টাকা। অঙ্কে তো প্রিমিয়াম নেই, অঙ্কে তো প্রিমিয়াম নেই। তাহলে লিখবো কি? টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার। ঠিক আছে তো? ও মানে 1000টা শেয়ার ফরফিট করলাম, কেন? ও কলের টাকা দিতে পারেনি। কত দিতে হবে? 3 টাকা দিতে পারেনি। তাহলে 1000টা শেয়ার 3 টাকা দিতে পারেনি। কত হবে? 3000 টাকা। লেখ 1000 ইন্টু 3, 3000। 2 কি লিখবো? শেয়ার ফরফিটেড। 3 টাকা পাওয়া যায়নি, তাহলে পাওয়া গেছে কত? 7 টাকা করে। 1000 ইন্টু 7 কত হবে? 7000 টাকা। নেক্সট জার্নাল। এবার রিইস্যু করেছি, কতগুলো শেয়ার রিইস্যু করেছি বল? রিইস্যু করি 700টা শেয়ার 9 টাকা করে। লেখ রিইস্যু করে টাকা আসছে। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 700 ইন্টু 9 কত বলে? 6300। তাহলে 10 টাকার মধ্যে 9 টাকা পেলাম, পেলাম না কত? 1 টাকা। তাহলে কি লিখবো? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। সাতশো ইন্টু 1, 700 টাকা। 2 শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 7000 টাকা। লাস্ট জার্নাল করব। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। ঠিক আছে তো? তাহলে ফরফিটেড ক্রেডিট কত ছিল? 7000। এই 7000 টাকা পেয়েছিলাম কতগুলো শেয়ারে? 1000টা শেয়ারে। 1000টা শেয়ারে 7000 টাকা পেয়েছিলাম। কিন্তু 1000টা শেয়ার বেচছি না, 700টা শেয়ার বেচছি। তাহলে 700 শেয়ারে কত? মাইনাস ফরফিটেড ডেবিট কত ছিল? 700 টাকা। 4900 minus 700 7 ইন্টু 7, 4900 থেকে 700, 4200। হুম। 4200 অ্যান্সার। তো দেখ এই পেজটা করাই দিলাম। এই পেজে 2টো অঙ্ক বাকি ছিল। পরের আরেকটা ভিডিও করে আমি 2টো অঙ্ক করে দেব। এর সঙ্গে থিওরি কি দিয়েছিল একটু পড়ে নিচ্ছি। হোয়াট ডু মিন বাই ইস্যু অফ শেয়ার এট প্রিমিয়াম? ঠিক আছে? আর হোয়াট ইজ ইস্যু অফ শেয়ার এট ডিসকাউন্ট? যদিও ইস্যু অফ শেয়ার এট ডিসকাউন্ট আউট অফ সিলেবাস।